বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে সাধারণ মানুষের কাছে কিন্তু ভীষণই কঠিন হয়ে পড়ছে যে এই যে ভারত পাক সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো বাকি দেশের সঙ্গে। আমরা আজকে সহজভাবে সেই কথাটা বলবো। আমরা যেরকম দেখেছি যে স্যার ম্যামরা স্টুডেন্টদের যেভাবে বোঝায় একেবারে ক্লাসরুমে, আমরা সেইভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই যে সংঘাত সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে, তাতে বাকি যে প্রতিবেশী দেশগুলো আছে, যেরকম চীন রয়েছে, আমেরিকা রয়েছে, দিক ভাগ হয়ে গেছে অবশ্যই, তাদের সঙ্গে কীরকম সম্পর্ক ভবিষ্যতে হতে পারে, বা আরও বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু পাকিস্তানের পাশে চীন রয়েছে, দেখা যাচ্ছে যে তারা কেন আক্রমণ করছে না, পুরো বিষয়টা যদি একটু আমাদের সহজ করে বুঝিয়ে বলেন। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার রাজনীতি তো বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন না। ঠান্ডা লড়াইয়ের সময়ও দেখেছি যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঠান্ডা লড়াইয়ের প্রভাব ভীষণভাবে পড়তো। তো এখন চীন পাকিস্তানের পক্ষে চিরকালই, দে কল দেমসেলস আয়রন ব্রাদার্স বা অল ওয়েদার ফ্রেন্ডস। এবং যেটা হচ্ছে সেই কৌটিল্য নীতি অনুযায়ী যে অর্থশাস্ত্রে লেখা আছে যে যে শত্রুর শত্রু আমার বন্ধু, সেই নীতিটাই চীন ফলো করে এসছে যে পাকিস্তানের সঙ্গে যার শত্রুতা আছে, হ্যাঁ, তার সঙ্গে আমারও শত্রুতা থাকবে। এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে বর্তমানে একটি ঠান্ডা লড়াই কিন্তু চলছে, একটা মিনি ঠান্ডা লড়াই বলতে পারি ভারত এবং চীনের মধ্যে। দক্ষিণ এশিয়া জুড়ে চীন তার প্রভাব বিস্তার করতে চাইছে, কেবলমাত্র পাকিস্তানের মাধ্যমে নয়, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, এই সমস্ত, ভুটান, এই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে দিয়ে। এবং সেইখানে আমরা যেটা বলি হচ্ছে যে স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি। স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি মানে হচ্ছে মুক্তোর মালার মতো চীন ভারতকে বিভিন্ন দিক থেকে ঘিরে নিতে চাইছে। যে মুক্তোর মালার মধ্যে কোনো একটি মুক্তো হয়তো মায়ানমারের যে সামুদ্রিক এরিয়ায়, সেখানে কোনো নেভাল ফেসিলিটি, কোনোটি হচ্ছে কলম্বো পোর্টে চাইনিজ নেভির উপস্থিতি বা চাইনিজ হেভি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বা হাম্বানটোটা পোর্ট শ্রীলঙ্কার একদম দক্ষিণে ছোট্ট একটি পোর্ট যেটি লং টার্ম লিজে চায়না নিয়েছে। মালদ্বীপে চাইনিজ ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণে আছে। এবং মালদ্বীপে ভারতের সঙ্গে যে সম্পর্কের একটা অবনতি হয়েছিল মাঝখানে, সেটা যে এখন আবার পূর্ব জায়গায় ফিরে গেছে, যেটা মামুন আব্দুল গায়ুমের সঙ্গে ভারতের ছিল, সেইটা আমরা এখনও বলতে পারি না। এবং পাকিস্তানের ক্ষেত্রে তো আমাদের নতুন করে কিছু বলার নেই। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের কিছুটা অংশ চায়নাকে বহুদিন আগেই ছেড়ে দিয়েছে, এবং চায়না সেখান দিয়ে একটি রাস্তা তৈরি করেছে, যেটা কারাকোরাম থেকে শুরু হয়ে পুরো পাকিস্তানের ভেতর দিয়ে এসে একদম করাচি, গোয়াদার, সিন্ধ অবধি চলে গেছে। এবং এই এখনকার যে রাস্তা হয়েছে, এই যে রাস্তাটি হয়েছে, এটা কিন্তু হচ্ছে যে ওবরের অংশ, বা এখন যেটাকে আমরা বলি বিআরআই, আগে যেটাকে বলতো ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এখন বেল্ট রোড ইনিশিয়েটিভ, যেখানে চায়না সারা পৃথিবীকে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে নানা রকমভাবে এমনভাবে জুড়ে নিতে চাইছে যেখানে তার ফোর্স প্রজেকশন করাটা খুব সহজ হয়। তো এখন চায়না পাকিস্তানের ভেতর দিয়ে যে রাস্তাটি তৈরি করেছে, এই রাস্তাটি এবং চাইনিজ টেকনোলজি ইউজ করে এটি ডুয়াল পারপাস রোড হিসেবে ব্যবহার করা যাবে, ফর সিভিলিয়ান পারপাস অ্যান্ড ফর মিলিটারি পারপাস। এবং চায়না উইল বি হ্যাভিং অ্যাক্সেস টু দ্য আরাবিয়ান সি। এবং আরাবিয়ান সিতে চাইনিজ অ্যাক্সেস যদি ইজি হয়ে যায়, তাহলে আমরা এই পাশ থেকে চায়না আরাবিয়ান সি দিয়ে ঢুকতে পারে, ওপাশ দিয়ে মায়ানমারের ভেতর দিয়ে ঢুকতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু, এবং আমি আগেই বলেছি, কলম্বো এবং মালদ্বীপে চাইনিজ উপস্থিতি অলরেডি আছে। এবং আমরা যদি একটু জিওগ্রাফি আরেকটু ম্যাপটা দূর থেকে তাকাই, আমরা দেখব চায়না কিন্তু তার একটা নেভাল বেস তৈরি করে দিয়েছে হর্ন অফ আফ্রিকায়, জিবৌতিতে। তো এই যে চায়নার ফোর্স প্রজেকশন, চায়না ইজ অ্যান ইমার্জিং সুপার পাওয়ার অ্যান্ড ইজ ডেস্টিন টু এক্সিড আমেরিকান ইকোনমি উইদিন আ ফিউ ইয়ার্স। তো চায়না ইজ আ ভেরি অ্যাম্বিশিয়াস পাওয়ার। এবং চায়না কিন্তু এখনও আমাদের অরুণাচল প্রদেশকে স্বীকার করে নেয় না। অরুণাচল প্রদেশকে চাইনিজ ম্যাপে তাদের অংশ হিসেবে দেখানো হয়। সিকিমকে চাইনিজ অংশ হিসেবে দেখানো শুরু করেছিল অনেক আগে। এবং সিকিমে ভারতের সিকিম যে ভারতের অংশ, সেটা তারা মানতে শুরু করেছে কিন্তু 1990-এর দশকের মাঝামাঝি থেকে। এবং
নেপালেও চাইনিজ ইনফ্লুয়েন্স কিন্তু খুব স্ট্রং। নেপালে যে অস্থির রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেইখানে চায়নার খুব ভূমিকা আছে। তো এই যে পারিপার্শ্বিক এই পরিস্থিতির অনুযায়ী যে চীন অবশ্যই ভারতের বিরুদ্ধে ইনস্টিগেট করার চেষ্টা করবে, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে চীন কতটা যাবে। কেননা চীনের বড় অর্থনীতি হিসেবে এমার্জেন্স হওয়ার পেছনে কিন্তু এই যে ট্যারিফ ওয়ার যেটা চলছে আমেরিকার সঙ্গে, সেইখানে চীন একটু একটু সমস্যায় পড়েছে। সেইখানে ভারতের সঙ্গে সে তার সমস্যা বাড়াতে চাইবে না খুব একটা। এবার যেটা আমার একটু অস্বাভাবিক লাগছে যে বিদেশি রাষ্ট্রগুলো এখনও সেভাবে পাকিস্তান এবং ভারতের ওপর চাপ সৃষ্টি করছে না কেন। হ্যাঁ, কারণ এবার ট্রাম্পের কাজ করার যে ধরন, সেটা অন্যান্য আমরা যা মার্কিন প্রেসিডেন্ট দেখেছি তাদের থেকে অনেকটাই আলাদা। কিন্তু আমার যা ধারণা ছিল যে ইতিমধ্যে বড় পাওয়ার যেগুলো আছে তারা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে, চাপ দেবে পাকিস্তান এবং ভারতের ওপর যে ডিএসকেলেট করার জন্য। তারা ডিএসকেলেশনের কথা বলছে, কিন্তু এই খালি বলা এবং অনেক সময় ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, অনেক সময় নানা ধরনের কোয়ারশন বলছি না, অ্যাসার্টিভভাবে বলা যায় তোমাদেরকে কমাতেই হবে এসকালেশন, এই জায়গাটা এখনও আমরা পৌঁছতে পারছি না। তো এখানে আমার আরেকটি সন্দেহ মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান এই পরিস্থিতিতে তাদের অস্ত্রের পেছনে বহু পয়সা খরচ করবে। এবং আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলে একটি জিনিস আছে। মার্কিন রাজনীতিতে এই যে মিলিটারি যে সাজ সরঞ্জাম তৈরি করার যে ইন্ডাস্ট্রিয়াল বেস, তাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে এবং বড় প্রভাব আছে মার্কিন রাজনীতিতে। এরকম কি হয়েছে যে তারা চাইছে যে আরেকটু যুদ্ধ হোক, আরেকটু তাহলে অস্ত্র খরচ যত বেশি হবে, অস্ত্র কেনার তাগিদটাও আস্তে আস্তে বাড়বে, এবং অস্ত্র কেনার তাগিদ বাড়লে সেটা আলটিমেটলি, যদিও ভারতবর্ষ এখন নিজের অস্ত্র অনেকটা নিজেরাই বানাচ্ছে, কিন্তু তাও সব কিছু, বা ভারতের ডিপেন্ডেন্সি অন আমেরিকা এটা আরও বাড়বে। হ্যাঁ, তো এইগুলোর জন্য কি ওরা অপেক্ষা করছে যে আর একটু এসকালেশন হোক? হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে ভারতীয় অর্থনীতি যে প্রোগ্রেস হয়েছে বেশ কিছু বছর ধরে, হ্যাঁ, সেইটাকে কিছুটাভাবে হল্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, সেটাও একটা সম্ভাবনা আমার মনে হচ্ছে উকি দিচ্ছে। কেননা আলটিমেটলি পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বম থাকা মানে, টেকনিক্যালি স্পিকিং, নিউক্লিয়ার বম হিরোশিমা নাগাসাকির পর কোনো দেশের ওপর প্রয়োগ করেনি। কিন্তু স্যার এই মুহূর্তে বিশেষজ্ঞদের মতামতে ভারত প্রায় পাকিস্তানের থেকে 9 গুণ টাকা বেশি ব্যয় করেছে তার সামরিক খাতে। সেক্ষেত্রে তো ভারত অনেক বেশি শক্তিশালী, বিশেষজ্ঞরা বলছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে পারমাণবিক বোমা, সেটার ক্ষেত্রে কি উল্টো হতে পারে তাহলে ভারতের কাছে এত কিছু থাকার পরেও? হ্যাঁ, পারমাণবিক বোমা বলে মানে এটা হচ্ছে, হ্যাঁ, মানে কনভেনশনাল সুপিরিয়রিটি ভারতের আজকে থেকে নেই। এবং পাকিস্তান তাদের যে বিজ্ঞানী আব্দুল সালাম, যে কিনা চৌর্যবৃত্তির দ্বারা অন্য দেশ থেকে নিউক্লিয়ার টেকনোলজি পাকিস্তানে নিয়ে এসেছিল, আজকে তাকে ধন্যবাদ দিচ্ছে। কেন যে আব্দুল সালাম না, মোস্ট প্রবাবলি আব্দুল কাদির। তো কেননা কনভেনশনালি ইন্ডিয়ার সঙ্গে পেরে ওঠার কোনো জায়গায় নেই। তার কারণ হচ্ছে ভারতের কাছে কনভেনশনাল ওয়ার যতগুলো হয়েছে, পাকিস্তান পর্যুদস্ত হয়েছে 1947, 48, 1965, 1971, 1999 এবং এখানে এখন যেটা চলছে। তো কিন্তু সেইখানে একটা ইকুয়ালাইজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে নিউক্লিয়ার আর্মস। এবার হচ্ছে নিউক্লিয়ার আর্মস বড় দেশগুলো কখনোই ব্যবহার করতে দেবে না, কেননা তার ফল আউট। কারণ ইন্ডিয়া যদি ট্যাকটিক্যালিও, নিউক্লিয়ার আর্মস দুরকম হয়, ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক, যদি ট্যাকটিক্যালিও হিট হয় নিউক্লিয়ার আর্মসের দ্বারা, ভারতবর্ষ কিন্তু রিয়্যাক্ট করবে। এবং ভারতবর্ষ তখন রিয়্যাক্ট কত ট্যাকটিক্যালি করবে না, তার থেকে ওপরে গিয়ে করবে। এইটা নিউক্লিয়ার যে আর্মসের যে প্রয়োগের যে ফলাফল, সেটা তো কোনো সীমানা মানবে না। হ্যাঁ, তো যেই করুক না কেন। তো বড় বড় সমরাস্ত্র নিয়ে যারা অ্যানালাইজ করেন, তারা বলছেন যে নিউক্লিয়ারের দিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ রাশিয়া ইউক্রেন তাহলে এতদিনে হয়ে যেত। হ্যাঁ, কারণ
না, ইসরায়েল গাজা ওদের হাতে নিউক্লিয়ার আর্মস নেই। রাশিয়া হ্যাজ ওয়ান অফ দি বিগেস্ট আর্সেনাল অফ নিউক্লিয়ার আর্মস ইন দ্য হোল ওয়ার্ল্ড। পারহ্যাপস দ্য বিগেস্ট আর্সেনাল বিলংস টু রাশিয়া টুডে। সেখানে ওরা করেনি, তাহলে এখানেও হবে না। কিন্তু এইখানে এখন এই অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারের যুগ, যেখানে কোনো সিমেট্রির জায়গা নেই, যেখানে সাইকোলজিক্যাল অপারেশনস, সাইকপস এগুলো চলছে, ইউজ অফ মিডিয়া ফর ওয়েজিং ওয়ারফেয়ার, এইগুলো যেগুলো হচ্ছে সেখানে। এবং ভারতবর্ষ এই ধরনের যুদ্ধ আগে কখনো করেনি। না, এয়ার স্ট্রাইক হয়েছে, ভারতবর্ষ এয়ার স্ট্রাইক করেছে, কিন্তু এই যে ড্রোন, হ্যাঁ, এখন অবধি তো আমরা মেইনলি পাকিস্তানের কাছ থেকে ড্রোন হামলা দেখছি। পাকিস্তান এর আগে কখনো ড্রোন ব্যবহার করেছে ইন্ডিয়ার এগেনস্টে তা না। ড্রোনের সুবিধা হচ্ছে দেয়ার ইজ নো লস অফ লাইফ, তোমার যন্ত্রের ওপর দিয়ে যা হওয়ার হচ্ছে। তো এবার হচ্ছে যে ড্রোন হামলাটাকে ভারত সামাল অবশ্যই দিচ্ছে খুব ভালোভাবে, কিন্তু এই যে প্রত্যেকটা নতুন যুদ্ধই নতুন নতুন চ্যালেঞ্জ থ্রো করে। এবং যেরকম ক্রিকেটে বলা হয় যে নেট প্র্যাকটিস যতই করো, যতক্ষণ না ম্যাচ খেলছো, হ্যাঁ, ততক্ষণ ঠিক বোঝা যায় না তোমার স্কিল লেভেল কতটা আছে। তো এই আসল যুদ্ধে এখন নতুন সমরাস্ত্র, নতুন নানা ধরনের সাইবার অপারেশনস, হ্যাঁ, সাইবার ওয়ারফেয়ার। 99-এও তখনও সাইবার ব্যাপারটা এতটা স্ট্রং হয়নি। হ্যাঁ, ইন্ডিয়া হয়তো চেষ্টা করছে পাকিস্তানি সাইবার গ্রিডগুলোকে ডিসেবল করে দেওয়া। তো অনেক নতুন ডাইমেনশন চলে এসছে, অনেক ইন্টারন্যাশনাল সিচুয়েশন মাচ মোর ফ্লুইড টুডে। চায়না অবশ্যই চাইবে ভারতবর্ষের অসুবিধা হোক, কিন্তু আবার হয়তো চাইবে যে এতটা অসুবিধা না হোক, কারণ ডিপ্লোমেসি ইজ নট অ্যাবাউট বাইনারি, 0 এবং 1 এর মধ্যে ঘোরাফেরা করে না। ডিপ্লোমেসি প্রায় পুরোটাই হচ্ছে খুব ধূসর জায়গা। হ্যাঁ, তো সেই কতটা চায়না চাইবে ভারতের অসুবিধা হোক, কারণ ইন্ডিয়া ইজ আ ভেরি বিগ মার্কেট ফর চাইনিজ প্রোডাক্টস। হ্যাঁ, তো চায়না এবং এই যে চিপ চাইনিজ গুডস, সেগুলোর একটা পৃথিবীর অন্যতম বড় মার্কেট ভারতবর্ষ। তো এই সব ফ্যাক্টরগুলোকেও চায়নায় মাথায় রাখতে হবে। তো এইরকম সমস্ত কিছু ভেবে আমি একটু অবাক হচ্ছি যে এখনও ইন্টারন্যাশনাল কমিউনিটি অতটা প্রেশার কেন তৈরি করছে না দুজনের ওপরে। আর ভারতবর্ষর ওপর এইটা মোটামুটি কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে, একটা না একটা সময় রিয়্যাক্ট করতেই হতো। হ্যাঁ, এবং পাকিস্তানের যদি আমরা ইতিহাস দেখি, পাকিস্তানকে বারবার বলা সত্ত্বেও পাকিস্তান কখনো শোনেনি, কেননা পাকিস্তানের রাষ্ট্রটা দাঁড়িয়েই আছে ভারত বিরোধিতার ওপর, এটা আমাদের বুঝতে হবে। পাকিস্তানের মিলিটারি ইজ ওয়ান অফ দি মোস্ট করাপ্ট মিলিটারি ইন দ্য হোল ওয়ার্ল্ড। পাকিস্তানি মিলিটারি জেনারেলদের ছেলেমেয়েরা সব বিদেশে পড়াশোনা করে, তারা তাদের নামে বেনামে প্রচুর কোম্পানি চালায় তারা। পাকিস্তান আর্মি এই গরিব দেশে তারা যে রিসোর্সটা পায়, এই রিসোর্সটা তারা পায় ভারতের জুজুটা দেখিয়ে। এবং দেয়ার ইন্ডিয়া ইজ পোর্ট্রেট অ্যাজ আ ডমিনেটিং হিন্দু পাওয়ার। এই যে আজকে আসিফ মুনির যে 2 নেশন থিওরির কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে হিন্দু এবং আমরা এক নই, হ্যাঁ, আমাদের কায়েদে আজম এরা অনেক কষ্ট সহ্য করে পাকিস্তান তৈরি করেছে, সাধারণ বাচ্চাদের এটা শেখানো উচিত, এটা আসিফ মুনির বলেছে। এবং তারপরেই পহেলগামের বৈশারণের ঘটনাটা ঘটেছে। এবং অনেকে বলছে যে আসিফ মুনির এই যে 2 নেশন থিওরিটাকে মান্যতা দেওয়ার পরেই ওই যে ওখানে ধর্ম জিজ্ঞেস করে মারার কথাটাই আসলো। তো এই যে ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতার মধ্যে একটা হিন্দু বিরোধিতা, এটা পাকিস্তানের আজকের ইতিহাস না, এটা বহুকালের ইতিহাস। এবং এইটা আরও বেশি করে হয়েছে জেনারেল জিয়াউল হকের সময় থেকে। জেনারেল জিয়াউল হকের আগে পাকিস্তান সোসাইটিতে লিবারাল যে স্ট্র্যান্ড, তারা যথেষ্ট শক্তিশালী ছিল। ইসমত চুগতাই, সাদাত হাসান মান্টো এবং অনেক গুণীজন, যাদেরকে ভারতীয়রাও মানে ভারতীয়দের কাছেও প্রণম্য, এরকম বহু মানুষকে আমরা পেয়েছি। জেনারেল জিয়াউল হক ভুট্টোকে ফাঁসি দেওয়ার পর, জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়ার পর বুঝলেন যে পাকিস্তানকে উনি বুঝলেন যে ভারতকে কনভেনশনাল ওয়ারে হারানো যাবে না 71 ওয়ারের পর। টু ব্লিড ইন্ডিয়া থ্রু 1000 কাটস, ভারতের, যেটা আমরা উড়ি সিনেমার মাঝখানেও একটা লেখায় দেখেছিলাম, টু ব্লিড ইন্ডিয়া থ্রু 1000 কাটস, ইট ইজ আ মিলিটারি ডকট্রিন অফ দি পাকিস্তানি এস্টাবলিশমেন্ট। এবং পাকিস্তানের যে ISI, যাদেরকে ডিপ স্টেট বলা হয়, তারা দেখলো যে ভারতকে একটা হিন্দু প্রতিপক্ষ হিসেবে যদি আমি দাঁড় করাতে পারি, এই হিন্দু প্রতিপক্ষের ভয় দেখিয়ে আমরা পাকিস্তানের যে এই ছিন্ন বিচ্ছিন্ন যে জাতীয়তাবাদী যে শক্তিগুলো আছে, হ্যাঁ, যারা পাকিস্তানের বশ্যতা স্বীকার করতে, পাঞ্জাবিরাই ডমিনেট করে পাকিস্তানি রাজনীতি। আজকে বালুচি প্রবলেম কিন্তু 1947 সাল থেকে প্রবলেমটা আছে, চাপা দেওয়া ছিল।
খাইবার পাখতুনখোয়াতেও প্রবলেমটা আছে। আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি মহাজির কওমি মুভমেন্টের সঙ্গে আলতাফ হোসেন, যিনি এখনও হয়তো বেঁচে আছেন, লন্ডনে থাকেন, তিনি তার নেতৃত্বে পাকিস্তানি সিকিউরিটি ফোর্সের সঙ্গে সিন্ধ করাচিতে গান ফাইট হতো প্রত্যেক দিন। তো পাকিস্তান একটা জোটবদ্ধ রাষ্ট্র কিন্তু কোনো দিনই ছিল না, যদিও ইসলামের মধ্যে নামে হয়েছিল। এরা সবাই ইসলামপন্থী, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু নিজেদের মধ্যে ক্রমাগত লড়াই করেই থেকেছে। সেইখানে ভারতকে হিন্দু রাষ্ট্র এবং একটা হিন্দু ডমিনেটিং পাওয়ার ইন সাউথ এশিয়া বলে যদি দাগিয়ে দেওয়া যায় এবং এই হিন্দুত্বের ভয় দেখিয়ে, তাহলে আমরা পাকিস্তানকে এক জায়গায় করতে পারবো এবং পাকিস্তানি আর্মি এই ভারতের ভয় দেখিয়ে নিজের রসদটা জোগাড় করতে পারবে। সেই জন্য এইটা খুব মানে পাকিস্তানের আর্মির পক্ষে ভারত বিরোধিতাটাকে জিয়ে রাখা খুব দরকার, তাদের সার্ভাইভালের জন্য এটা খুব প্রয়োজন।